আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার অভিক। সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়, যেটার নাম হচ্ছে বল, এটার লেকচার 5 শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, এর আগের লেকচারে আমরা ভরবেগের যে নিত্যতা সেটা সম্পর্কে আইডিয়া নিলাম, তারপরে হচ্ছে শক্তি নিত্যতা সেটা সম্পর্কে আইডিয়া নিলাম, এবং বেশ কিছু সংখ্যক গাণিতিক সমস্যা কিন্তু আমরা সমাধান করেছিলাম। তো আজকে হচ্ছে বেসিক্যালি তোমাদের কিছু বোর্ড কোশ্চেন আমরা সমাধান করব এই ভরবেগের নিত্যতা বা শক্তি নিত্যতার উপর ডিপেন্ড করে। তো দেখো, আমাদের এখানে শুরুতে যে প্রশ্নটা বা সৃজনশীল প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2024 সালের প্রশ্ন। 2024, তাই না? এখন ভিডিওটা তো 2024 না, 2025 সালে আপলোড হচ্ছে, বাট 2025 সালে এখন পর্যন্ত এসএসসি বোর্ড পরীক্ষাটা হয় নাই। তার মানে এটা একদমই রিসেন্ট ইয়ারের একটা কোশ্চেন, তাই না? আচ্ছা, এখানে কি বলা হচ্ছে আমরা যদি প্রশ্নটা পড়ি। এখানে বলা হচ্ছে যে সমভরে দুইটা গাড়ি, তার মানে তোমার কাছে দুইটা গাড়ি আছে, প্রত্যেকের ভর সেম। তো তোমার কাছে যদি m1 হয়, হাফ মাছি আসলো এসে ডিস্টার্ব করবো। আচ্ছা, তো তোমার কাছে যদি m1 হয় আর এটা যদি m2 হয়, এটার ভর যদি m হয়, m2 এর ভরও আসলে কি হবে? m হবে। ঠিক আছে, তার মানে আমরা চিন্তা করতে পারি কি m1 এর মান যা, m2 এর মান তা, দুইটার মান আমরা m লিখতে পারি। ঠিক আছে, দুইটার ভরই আমরা কি লিখতে পারি? m। তো এই দুটা গাড়ি পরস্পর 200 মিটার দূরে। দেখো, পরস্পর থেকে 200 মিটার দূরে এত আর এত বেগে অগ্রসর হয়ে, পরস্পর থেকে 200 মিটার দূরে হয়ে অগ্রসর হবে, মানে সামনে আগাবে। অগ্রসর হয়ে একটা নির্দিষ্ট সময় পরে গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হলো। গাড়ি দুটার মধ্যে কি হলো? সংঘর্ষ হলো। আচ্ছা, এখন একটু তুমি যদি একটু চিত্র আঁকার চেষ্টা করো। তো ধরো প্রথম গাড়ি, আমি তো গাড়ি আঁকতে পারলাম, এরকম গোল গোল দিলাম, মানে দুইটা বস্তু। তো নরমালি এরা 200 মিটার দূরের ব্যবধানে আছে। কত ব্যবধানে আছে? দেখো, 200 মিটার ব্যবধানে আছে। ভালো কথা। এখন দেখো, নরমালি আমরা জানি এটা হয় প্রথমটার বেগ, তাই না? এই হচ্ছে 50, আর ওইটা হবে দ্বিতীয়টার বেগ, অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড। এই সমবেগে যদি যায় ওরা সামনে, দুজনে যদি সামনের দিকে আগায়, তুমি আমাকে বলো কখনো সংঘর্ষ হবে? এই পেছনের যে গাড়িটা তার বেগ তো কম, সে তো আস্তে আস্তে পিছায় পড়বে, আর তার সামনে যে গাড়িটা সেটার তো বেগ বেশি, সে তো আরো ফাস্ট আগায় যাবে। তাহলে জীবনে সংঘর্ষ হবে না। এখানে প্রশ্ন একটা কথা বুঝো, এখানে প্রশ্নে যেটা মিন করছে, প্রশ্ন বুঝাইতে চেয়েছে এই দুইটা গাড়ি 200 মিটার দূরে, পরস্পর থেকে 200 মিটার দূরে, আর ওরা এত আর এত বেগে অগ্রসর হচ্ছে। তার মানে কি বোঝাচ্ছে জানো? তার মানে এই গাড়িটা যদি এইদিকে যায়, ওই গাড়িটা আসলে এইদিকে আসতেছে, তারপর যে সংঘর্ষ হবে। কথাটা ক্লিয়ার? এই গাড়ি এদিকে যাচ্ছে, তাহলে ওই গাড়িটা এদিকে আসতেছে, এরপর যে কি হবে? সংঘর্ষ হবে। একটা নির্দিষ্ট সময় পরে সংঘর্ষ হবে। এই হচ্ছে উদ্দীপক। এটারও ভর m, এটারও ভর m। সিনারিওটা বুঝতে পারছো? উদ্দীপকটা এই যে m ভর দুটো সমভর, একটা এত বেগে আর একটা এত বেগে এইদিকে আগাচ্ছে। মধ্যবর্তী ডিসটেন্স প্রথমে ছিল 200 মিটার, এখন হচ্ছে একটা নির্দিষ্ট সময় পরে সংঘর্ষ হইল। প্রথম প্রশ্ন হচ্ছে কত সময় পরে এই সংঘর্ষটা হইল, কত সময় পরে এই সংঘর্ষটা হবে। তো চলো আমরা এটা তাহলে সলভ করার চেষ্টা করি। সলিউশন 3 নম্বরের কোশ্চেন, তাই না? গ। তো এখানে আমরা আবার পরীক্ষা খাতাও তোমরা রাখতে পারো, যেমন আমি এগুলো একেই চিন্তা ভাবনা করতাম। তো এই হচ্ছে m ভরের গাড়ি, তাই না? এটা হচ্ছে কি m ভরের গাড়ি। তো এই গাড়ি আগাচ্ছে 15 মিটার পার সেকেন্ড বেগে, আর এই গাড়িটা আগাচ্ছে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে, এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে। আচ্ছা, আর ইনিশিয়ালি তাদের ডিসটেন্স হচ্ছে 200 মিটার। 200 মিটার। তো এখন আমরা চিন্তা করলাম যে সংঘর্ষ হয়েছে, এই যে দুটো দুদিকে চলে আসছে, সংঘর্ষ হয়েছে। কোন জায়গাটা? এই জায়গাটা সংঘর্ষ হয়েছে। ঠিক আছে, এখন এই জায়গাটা সংঘর্ষ হয়েছে। প্রশ্ন হচ্ছে এই সময়টা কত, কত সময় পরে এই সংঘর্ষটা হইল। তো এখন এগুলা আসলে সময় দিয়ে ছিল, এটা আসলে বেসিক্যালি এখানে কত দূরে গিয়ে সংঘর্ষ হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। তো আমরা এখানে একটা কাজ করব, আমরা এখানে বলবো যে ধরি কি সময় পর সংঘর্ষ হচ্ছে। এই যে এই প্রথম যে বস্তুটা এই x দ্রুত অতিক্রম করে, দেখো 200 মিটার দূরে না, ও কিছু আসবে, ও কিছু আসবে, যে তোর বেগ কম আসবে, ওর বেগ বেশি, ও বেশি আসবে। শুরুতে কত ডিসটেন্স আছে? 200 মিটার। তাহলে ও কিছু কভার করবে, ও কিছু কভার করবে, তারপর অ্যাক্সিডেন্টটা হবে। আমরা খুব হ্যাপি হচ্ছে অ্যাক্সিডেন্টটা ঘটাই, তাই না? এটা একটা দুঃখজনক ঘটনা। আচ্ছা, তো আমরা ধরে নেই যে প্রথম গাড়িটা, ধরি যে এই 15 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল গাড়িটি
কারণ এখানে আমাদের আসলে দুইটারই তো ভর সেম, আমি ভর দিয়ে আইডেন্টিফাই করতে পারতেছি না, জন্য বেগ আলাদা, বেগ দিয়ে আইডেন্টিফাই করলাম যে 15 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল গাড়িটি, এত বেগে গতিশীল গাড়িটি x মিটার অগ্রসর হওয়ার পর t সেকেন্ড সময়ে সংঘর্ষ ঘটে। তুমি যদি শুধু সময় বলতা, বাট দেখো একটা নির্দিষ্ট সময়ে ও কিছু দূরত্ব অতিক্রম করবে, ও কিন্তু কিছু দূরত্ব অতিক্রম করবে। এখানে দূরত্বটা বড় একটা ফ্যাক্ট। আচ্ছা এখানে দেখো তুমি বলো x দূরত্ব অতিক্রম করে, তাই না? আবার দেখো সিনারিওটা, দুজন এই যে বেগে আসতেছে, যে যেই 200 ব্যবধান, দুজনের 200, তখন থেকে আমরা হিসাব শুরু করলাম। তো চিন্তা করলাম যে ও x আসছে আর ও বাকিটুকু আসছে। এখন কথা হচ্ছে কত সময় পরে এই অ্যাক্সিডেন্টটা হইলো, তাই না? ওরা অনেক আগে থেকেই গতিশীল ছিল, বাট আমাদের প্রশ্ন আগে থেকে না, আমাদের প্রশ্ন হচ্ছে 200 মিটার ব্যবধান থেকে। ওরা যখন মাত্র 200 মিটার ব্যবধানে আসলো তখন থেকে আমাদের হিসাবটা শুরু। ঠিক আছে, এই 200 মিটার ব্যবধানে আসার পর 30 সেকেন্ড সময় পরে ও আসছে x দূরে, ও বাকিটুকু কভার করবে, এখন অ্যাক্সিডেন্ট হইলো, তাই না? আচ্ছা তাহলে দেখো আমি যদি প্রথম গাড়ির হিসাবটা বের করি, যে প্রথম গাড়ির জন্য দেখো তো, প্রথম গাড়ির জন্য আমি তাহলে খুব সিম্পল ভাবে জিনিসটা বের করতে পারি, যে দেখো ওর যদি অতিক্রান্ত দূরত্ব হয় x, তাই না? এটা কিভাবে লিখতে পারি? x ইকুয়াল টু হবে হচ্ছে এই প্রথম গাড়ি কত বেগে সামনে আগাচ্ছে, কত বেগে আগাচ্ছে? 15। যে মনে আছে সমবেগের জন্য আমরা ফর্মুলা কি ইউজ করি? s ইকুয়াল টু vt। s ইকুয়াল টু vt। কেউ কিন্তু এরকম করো না যে গতি চ্যাপ্টার না করে বলের চ্যাপ্টার করতেছো, ভুলেও কাজ করো না। সমবেগে থাকলে আমরা কি ইউজ করব? ওর এই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে, যেটা আমরা বলে রাখছি t, তাহলে এই হলো 15 আর এই হলো t। ঠিক আছে না? x ইকুয়াল টু হচ্ছে 15t। আচ্ছা তো এখানে x এর মানও জানি না, t এর মান জানি না, এটাকে আমি 1 নং দিয়ে রাখি আপাতত। তুমি দেখো তো দ্বিতীয় গাড়ির জন্য কিন্তু আবার সরণ বের করতে পারো। দ্বিতীয় গাড়ির জন্য তোমার দ্বিতীয় গাড়িটা দেখো এখান থেকে বাকিটুকু আসবে, এখান থেকে বাকিটুকু আসবে। এটা যদি x হয়, তুমি আমাকে বলো এতটুকুর মান কত? 200 মাইনাস x না? ও সরণ কতটুকু? 200 মাইনাস x। ও সরণ কতটুকু? 200 মাইনাস x। তার মানে দেখো সরণ, এই দেখো 200 মাইনাস x, এই যে s, এই যে সরণ লিখলাম, s ইকুয়াল টু কি হবে? vt। v বলতে ওর বেগ কত? 20। আর দেখো t সময়ে ও এখানে আসছে, t সময় ও এখানে আসছে, দুজনেই তো একই সময় লাগছে, তাই না? এই হলো t। ঠিক আছে, এই দেখো 2। তো তুমি এখন চাইলে এই 1 নং এর মান 2 নং এ বসাই দিয়ে 3 মান বের করে ফেলতে পারো। এখন তোমাদের যেন একটা মিসকনসেপশন না আসে, আমি একটা এক্সট্রা কথা বলি। তোমরা গত ক্লাসে আমার ম্যাথে দেখে আসছিলা, যখন একটা বস্তু এদিকে গতিশীল হয় তখন আমি যদি তার বেগকে পজিটিভ ধরি, আর বিপরীত দিকে গতিশীল হলে তখন আমি তার বেগকে নেগেটিভ ধরে আসতেছিলাম। এই ম্যাথে কিন্তু আমি দ্বিতীয় গাড়ির বেগকে কিন্তু পজিটিভ ধরে আগাচ্ছি। কেন? আমি এই অঙ্কটা কিন্তু একবারে করি নাই, একবারে সব অঙ্ক করি নাই, মানে আমি শুরু থেকে সবার ডাটা নেই নাই। আমি খালি যখন অঙ্ক করতেছিলাম আমি শুধু প্রথম গাড়ির জন্য বিবেচনা করতেছি। প্রথম গাড়ি আমার কোন দিকে গেছে? এখান থেকে এই দিকে গেছে, তার মানে সরণটা হইছে এইদিকে, এই জন্য সরণ পজিটিভ। এই দিকে গাড়িটার বেগ ছিল, এই কারণে গাড়িটার বেগটাও পজিটিভ। যখন আমি প্রথম গাড়ি নিয়ে ডিল করতেছি তখন প্রথম গাড়ি নিয়ে আলোচনা করছি, আর কিছু না। এখন তোমরা এখানে কনফিউজ হতে পারো যে দ্বিতীয় গাড়ির বেগটা নেগেটিভ দিতে হইতো না। এখানে দেখো, এখন আমার দ্বিতীয় গাড়ির জন্য আমার খালি চিন্তা ছিল ও এইখান থেকে এখানে যাবে, কথাটা বুঝো, ও বাম থেকে ডানে যাবে, সরি ডান থেকে বামে যাবে। ওর কিন্তু পুরো অঙ্কের সাথে ইনক্লুডেড না, আমরা জাস্ট ও যে ও এইখান থেকে এখানে যে গেল, দেখো সরণ হয়েছে এইদিকে আর ওর বেগটাও ছিল এইদিকে, এই জন্য দেখো সরণ, এটা কি সরণ না? সরণের চিহ্ন পজিটিভ, কোনো তো এক্সট্রা নেগেটিভ আনিনি। আর দেখো বেগের চিহ্নটাও পজিটিভ, মানে সরণ যেদিকে হয়েছে বেগও সেদিকে হয়েছে, এর জন্য s ইকুয়াল টু vt। সাপোজ আমি যদি জানতাম যে আমার দ্বিতীয় গাড়িটার বেগ এইদিকে, বাট দ্বিতীয় গাড়িটা তো ওইদিকে চলে গেছে, তখন যে আমি কি করতাম জানো? তখন আমি লিখতাম দ্বিতীয় গাড়িটার সরণ যদি পজিটিভ হয় তখন আমি লিখতাম মাইনাস vt। বাট আমার দ্বিতীয় গাড়িটার সরণ এইদিকে, সরণ ভেক্টর রাশি সরণের চিহ্ন যা দিবা বেগের চিহ্ন তো তোমাকে তাই দিতে হবে। পার্ট বাই পার্ট করছি, ঠিক আছে? আগের অঙ্কের সাথে কিন্তু মিলাবা না, ঠিক আছে? আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো। তো আমার যেহেতু এই অঙ্কের মেন টাস্ক হচ্ছে টি বের করা, সংঘর্ষ হইলো এই যে 1 নং থেকে এই x এর মাধ্যমে এখানে বসে দাও।
যে 1 এর মান 2 এ বসিয়ে পাই, 1 এর মান 2 এ বসিয়ে যে x এর জায়গায় কি বসাবো 15t। তো চলো 200 মাইনাস x, 200 মাইনাস x এর জায়গায় কি বসাবো 15t ইকুয়াল টু 20t। তাহলে কত আসে দেখো 200, এই মাইনাস 15 ওই পাশে যে কি হয়ে যাবে দেখো 20t প্লাস 15t। তাহলে তোমরাই বলো 20টা টি আর 15টা মিলে কয়টা হয়? 20টা টি আর 15টা টি মিলে হয় হচ্ছে আমার 35টা টি ইকুয়াল টু হচ্ছে 200। তাহলে তোমরাই বলো টির মান কত আসবে? টির মান আসবে হচ্ছে 200 ডিভাইডেড বাই 35। সুতরাং টি ইকুয়ালস টু একটু খালি ক্যালকুলেট করে নাও তাহলেই হবে 200 ডিভাইডেড বাই 35। তো 5.71 সেকেন্ড। তোমাকে জিজ্ঞাসা করতে পারতো যে কত দূরে যে অ্যাক্সিডেন্টটা হইলো বা সংঘর্ষটা হইলো, ওই যে আমরা তো বলে নিয়েছিলাম যে এই 50 মিটার পার সেকেন্ড থেকে x দূরে গিয়ে তুমি এখন t এর মান কি করবা? ঠান্ডা মাথায় যে x এর জায়গায় বসে দিবা, 1 নং সমীকরণে বসে দিলেই হয়ে যাবে। সহজ ছিল না? সংঘর্ষ হওয়ার কখন সংঘর্ষ হবে এটা কিন্তু এই যে এই অঙ্কটা সংঘর্ষ হবে কত সময় পর প্রায় আসে। তোমরা যদি টেস্ট বা গাইড খুলে দেখো প্রায় তোমাদের পরীক্ষা প্রশ্ন আসে। তো তোমরা এরকম চিন্তা করবে আচ্ছা ঠিক আছে x দূরে, তাহলে ও আসবে বাকিটা ওই যে বাকি ডিসটেন্স মাইনাস x, তাহলে ও আসবে সমবেগে দেন মান বসাই দিব, অঙ্ক শেষ। ওকে, তো চলো ঘ নাম্বারটা কি বলতেছে যে সংঘর্ষের পূর্বে ও পরে, সংঘর্ষের পূর্বে আর সংঘর্ষের পরে গাড়ি দুটির মোট শক্তির কোনো পরিবর্তন হবে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। এই যে এই জায়গাটাতে কিন্তু আমার চিহ্ন একটা ব্যাপার আছে। সংঘর্ষের পূর্বে ও পরে গাড়ি দুটির মোট শক্তির কোনো পরিবর্তন হবে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। যে জিনিসটা আমাদের এটা করতে গেলে লাগে, এই জিনিসটা শক্তির জিনিসটা আমাদের বের করতে গেলে লাগে, সেটা হচ্ছে সংঘর্ষের পূর্বে আমরা মোট শক্তি বের করব। তো দেখো আমরা সংঘর্ষের পূর্বে এটার ভর তো দেওয়া নাই, না দেওয়া থাকলে কিছু করার নাই, ঠিক আছে। এখানে ভর যেহেতু দেওয়া নাই এমই ধরবো আমরা। তো ওর ভর আমরা চিন্তা করবো এম, এই যে ইউ স্কোয়ার, হাফ এম ইউ স্কোয়ার। তো আমরা আদিবেগ জানি, গতিশক্তি বের করতে পারবো। আমরা দ্বিতীয়টারও কি করতে পারবো বলতো, গতিশক্তিটা বের করে নিতে পারবো, ঠিক আছে। দ্বিতীয়টারও আমরা কি গতিশক্তি বের করে নিতে পারবো, আদিবেগ ভর তো দেওয়া নাই, নিয়ে নিতে পারবো। বাট সংঘর্ষের পরে কি হয়েছে সেটা কিন্তু আমরা জানি না এখনো। সংঘর্ষের পরে আমরা কিন্তু এখনো জানি না যে কি হয়েছে। তো এখানে আসলে প্রশ্নটা উল্লেখ করা মানে প্রশ্নে আসলে বলে দেওয়া উচিত ছিল যে সংঘর্ষের পরে গাড়ি দুটা মিলিতভাবে চলে গেছে, বাট এখানে বলে নাই। বাট আমরা এটাই ধরে নেব যে সংঘর্ষের পর যেহেতু একটার সাথে আসছে, একটার বেগ বেশি একটার ভর কম, তো এরপর দুজন লেগে গেছে, মানে যে এভাবে আসতেছে এরকম হচ্ছে, ঠিক আছে। আমরা জিনিসটা এভাবে ধরে নেব, অর্থাৎ মিলিত বেগের কনসেপ্ট থেকে আমরা এখান থেকে মিলিত বেগটা বের করব। কেন মিলিত বেগ আমার কেন বের করতে হবে? কারণ সংঘর্ষের পরে ওই বেগই তো ওরা গতিশীল হবে। তাহলে সংঘর্ষের পরে আমরা তখন গতিশক্তি আবার ওই যে হাফ এম ভি স্কয়ার দিয়ে বের করে নিতে পারবো। বুঝা গেছে? মানে এই প্রশ্ন একটু বলে দেওয়া উচিত ছিল যে ওরা সংঘর্ষের পরে মিলিত বেগ মানে বস্তুদ্বয় মিলিত হয়ে অগ্রসর হবে। আচ্ছা বলে নাই, কোনো সমস্যা নাই। তাহলে আমরা জেনে রাখো, যদি এরকম না বলে থাকে তাহলে এটা হবে কি মিলিত বেগ দিয়ে, ঠিক আছে। তো চলো আমরা ঘ নাম্বারটা শুরু করি। যে আমরা যেহেতু শক্তি বের করবো, আগে হচ্ছে আমার মিলিত বেগটা বের করে নিই, যেন আমি এই যে হাফ এম ভি পরবর্তী যে গতিশক্তি ওইটা যেন বের করতে পারি। তো গত ক্লাস না করলে কিন্তু এই ক্লাস বুঝবা না। তো আমরা মিলিত বেগ মনে আছে কিভাবে বের করতাম? দেখো প্রথম গাড়ির ভর এটা m1 এর মান তো ডিফারেন্ট কিছু না, m, কারণ দুইটার ভরই m ইউজ করব। দেখো প্রথম গাড়ির আদিবেগ হ্যাঁ u1 কত বলতো 15। এই যে দেখো এই যে 15 মিটার পার সেকেন্ড যে ইউজ করতেছি, তার মানে এখন কিন্তু আমরা পার্ট বাই পার্ট অঙ্ক করতেছি না, আমরা ওভারঅল বের করতেছি মোট ভরবেগ গতিশক্তি এই টাইপের, তাই না? তো এখন প্রথম গাড়ির আদিবেগ এটা, দেখো দ্বিতীয় গাড়ির ভর এটাও হবে m, আর দ্বিতীয় গাড়ির আদিবেগ
এইটা কত 20 ছিল না, এই যে এইটা এখন তুমি আর 20 মিটার দিতে পারবা না, তাই না? এটা তুমি 20 মিটার দিতে পারবা না। কারণটা হচ্ছে আমরা তো একবারে বের করতেছি, আমরা তো বলে দিছি এই দিকটা পজিটিভ 15, তো এটা তো উল্টা দিকে আসতেছে। তো এটা কিভাবে বুঝাবো? এটা আমরা বুঝাবো হচ্ছে যে এখানে মাইনাস চিহ্নটা দিয়ে। আর প্রশ্নের যে কথাটা বলা নাই ওইটা আমরা নিজে থেকে লিখবো যে মিলিত বেগ। হ্যাঁ, তুমি যদি ধরে নাও যে না ভাইয়া মিলিত বেগ মানবো না, আমরা চিন্তা করবো যে ধাক্কা খেয়ে দুজনের বেগ দুই রকম হয়ে গেছে, তাহলে মান বের করতে পারবে না। তুমি যদি ধরে নাও যে একটা বেগ v1 আর একটা বেগ v2, দেখবা যে তোমার মান আসবে না, কারণ আমরা তো একটা সমীকরণ বের করবো। এখানে ধরবো যে ভরবেগ সেম, একটা সমীকরণ থেকে দুইটা আননোনের মান আমরা বের করতে পারবো না। ঠিক আছে, তো আমরা ধরে নিচ্ছি এখানে মিলিত বেগ হচ্ছে। ঠিক আছে, মিলিত বেগটা হচ্ছে কত v, সেটা আমরা আপাতত জানি না। তো আমরা এখন কি লিখবো যে ভরবেগের নিত্যতা অনুসারে, ভরবেগের নিত্যতা অনুসারে আমরা এখানে কি লিখবো যে সংঘর্ষের পূর্বের ভরবেগের সমষ্টি আর পরের ভরবেগের সমষ্টি সেম হবে। তো পূর্বে দুইটা বস্তু, একটা ভর হচ্ছে এইটা আর বেগ হচ্ছে এইটা, তাই না? m u1 আর হবে হচ্ছে m u2, জাস্ট সমষ্টি ইকুয়ালস টু হবে সংঘর্ষের পরে দুটো যদি এক হয়ে যায়, একটা বস্তু হয়ে যাবে, তাহলে এদের ভর হবে হচ্ছে m প্লাস m, তাই না? m1 প্লাস m2 হইতো, এটা হয়ে যাবে m প্লাস m, আর মিলিত বেগটা v। ওকে, এখন তুমি ডাটা বসাও। ডাটা কি, তুমি আগে m টা কমন নিতে পারো। দেখো m কমন নিলে এটা হয়ে যাবে u1 প্লাস u2 ইকুয়ালস টু হচ্ছে m মিলে কি লেখা যাবে বলো তো, 2m, এই হচ্ছে v। মজার জিনিস কি দেখো, যে আমাদের ভর দেওয়া ছিল না, দরকার নাই, ভর ভর কাটাকাটি যায়, কাটাকাটি বুঝছো তো? এখানে যে ভাগ দাও, তোমার ভর চলে যাবে, তোমার ভর না, গাড়ির ভরটা আর কি। এখন তুমি u1 এর মান বসাও, u1 এর মান হচ্ছে 15, u2 এর মান বসাও, এটা মাইনাস, তাহলে -20, প্লাস মাইনাসে মাইনাস, তাই না? এই হলো 2v, এই হলো 2v। তাহলে আমাদের এখানে 15 আর 20 এর পার্থক্য কত? -5, তাহলে v কষ্ট আসবে -5/2। ঠিক আছে, -5/2, -5/2 মানে হচ্ছে 5 এর অর্ধেক, মানে আড়াই, -2.5 মিটার পার সেকেন্ড মাইনাস আসছে মিলিত বেগটা। তুমি বলো একটা পাতলা বস্তু, একটা পাতলা না সরি, দুইটা ভর তো সেম, একটা অল্প স্পিডে গতিশীল আর একটা বেশি স্পিডে গতিশীল, যেহেতু দুটারই ভর সেম, তাহলে এটা যখন এভাবে আসবে, এই যে স্পিড আসবে সে এসে কিভাবে নিয়ে যাবে না, অর্থাৎ ফাইনাল বেগটা তো এইদিকে যাবে, আর আমরা এইদিকে কি ধরছিলাম, নেগেটিভ ধরছিলাম। দেখো আমাদের এটা নেগেটিভে আসছে, তাহলে এটা হচ্ছে মিলিত বেগ, এটা হচ্ছে কি মিলিত বেগ। এই মিলিত বেগটা আমরা কেন বের করলাম? আমাদের তো শক্তির যাচ করতে হবে যে পূর্বের শক্তি আর পরের শক্তি সেম আসে কিনা। আমরা পূর্বের শক্তি তো বের করতে পারবো, আদিবেগ আছেই, বাট পরবর্তীতে সংঘর্ষের পরে বেগ না জানলে তো আমরা পরের গতিশক্তি বের করতে পারতাম না, এজন্য আগে এটা বের করে নিলাম। এখন যে আমরা দেখবো যে সংঘর্ষের পূর্বের শক্তি, ঠিক আছে? এখন সংঘর্ষের পূর্বে মোট শক্তি, এটা বেসিক্যালি কি গতি শক্তি, তাই না? তো ধরো আমরা লিখলাম যে এটা, ধরো লিখলাম E1 দিয়ে লিখলাম, ঠিক আছে? তো এটা কি আসবে বলতো, হাফ m u1 স্কয়ার প্লাস হাফ m u2 স্কয়ার, ঠিক আছে? এখন তুমি মান বসাও যে হাফ m এর মান তো জানি না, হাফ m কমন নিয়ে নাও, তাহলে হয়ে যাবে u1 স্কয়ার প্লাস u2 এর স্কয়ার। ওকে, এখানে আমি ব্র্যাকেটের উপর স্কয়ার দিচ্ছি, না দিলেও হয়, এমনি আবেগে দিয়ে ফেলছি। তাহলে এই হলো হাফ m। এখন দেখো u1 স্কয়ারের মান কত, u1 এর মান কত 15, u1 এর মান কত 15, তাহলে এই হলো 15 এর স্কয়ার। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, আর u2 এর মান হচ্ছে -20, তাহলে -20 এর স্কয়ার। তাহলে এটা কত আসে, এই হবে হাফ m, 15 স্কয়ারের মান হচ্ছে 225 না, আর এটার মান হচ্ছে 400, 225 আর প্লাস মাইনাসের স্কয়ার হলে তো নাই, তাই না? 400 হয়ে যাবে। তাহলে দেখো কত আসে, 400 আর 225 মিলে 625, আর 2 দিয়ে যদি ভাগ দেই 625 ভাগ 2, তাহলে আসে 312.5। এই যে m, ভরটা তো জানি না, ভর হইলে গুণ হইতো, জানি না, তাহলে m দিয়ে রাখো, আর এই হলো এত জুল, ঠিক আছে? আচ্ছা, এখন কি করবা, তুমি লিখবা যে সংঘর্ষের পর মোট শক্তি, সংঘর্ষের পরের মোট শক্তি, এটাকে ধরো আমরা লিখলাম E2, কি লিখলাম E2। তো সংঘর্ষের পরে তো দুইটা একই বস্তু হয়ে গেছে,
একই বস্তু মানে তুমি তাহলে লিখতে পারো তো ওই বস্তুটার ভর কত, m প্লাস m, দুইটা একই ভর তো, তাই না? আর আবার মিলিত বেগটা v, v স্কয়ার, এই যে হাফ ভর বেগের স্কয়ার, গতিশক্তি, তাই না? হাফ ভর বেগের স্কয়ার। তো এখানে তাহলে আমাদের এটা কি আসবে, হাফ m m মিলে কত আসবে 2m, আর এই যে v কত আসছে তুমি চিহ্ন সহ নিতে পারো, v স্কয়ার করলে তো চলে যাবে এমনিতেই, -2.5, -2.5 এর স্কয়ার। তাহলে হাফ হাফ কাটাকাটি যায়, হাফ হাফ কাটাকাটি যায়, তাহলে থাকবে m, আর 2.5 এর স্কয়ার করলে কত আসে 6.25, ঠিক আছে? এটা কত আসে 6.25, আর এত m, mটা তো আর কাটা নাই, এত m এত জুল। এখন দেখো তো আমরা তাহলে সংঘর্ষের পূর্বে আর সংঘর্ষের পরে শক্তি কিন্তু বের করে ফেলছি। প্রশ্নে কি বলছিল, প্রশ্নে কি কিছু দেখাইতে বলছে যে এটা সেম আসবে কিনা? দেখো তো সংঘর্ষের পূর্বে আর পরে গাড়ি দুটির মোট শক্তি কোনো পরিবর্তন হবে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি গাড়ি দুটির মোট শক্তি পরিবর্তন হয়ে গেছে, একই থাকে নাই। তাহলে এটা লিখবে যে অর্থাৎ গাড়ি দুটির মোট শক্তি পরিবর্তন হবে, কমে গেছে, তাই না? কমে গেছে। এখন এম এর মান জানি না, না জানলে নাই। দেখো তুমি যদি জানো 312.5টা এম আর 6.25টা এম, আমি যদি একটু রাউন্ড ফিগারে বলি যে তুমি জানো 300টা এম আর 6টা এম, কোনটা বড়? এটা বড়, এটা কম, তার মানে শক্তি কমে গেছে। এটা লিখে দিবা যে সুতরাং গাণিতিকভাবে ব্যাখ্যা করা যায় যে এর শক্তির পরিবর্তন হয়েছে এবং শক্তিটা কমে গেছে। আচ্ছা, তো এখন দেখো আমরা আরেকটা সিকিউ প্রশ্ন সলভ করব। দেখো এটা হচ্ছে রাজশাহী বোর্ড 23 সালের প্রশ্ন। এই সংঘর্ষ রিলেটেডই, যে সংঘর্ষের আগে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি, তোমাদের প্রশ্নে স্পষ্ট হচ্ছে কিনা? হ্যাঁ স্পষ্ট, যে এখানে তীর চিহ্নটা এইদিকে আর এখানে তীর চিহ্নটা এইদিকে। তার মানে আমরা কি বুঝলাম? তার মানে আমরা বুঝলাম যে এই 950 কেজি আর 700 কেজি ও 50 কিলোমিটার/আওয়ার আর হচ্ছে 65 কিলোমিটার/আওয়ার বেগে পরস্পরের দিকে আসতেছে সংঘর্ষের আগে। সংঘর্ষের সময় এই যে সংঘর্ষ হইল, ঠিক আছে, এটা হচ্ছে সংঘর্ষ হয়েছে, এখানে কিন্তু বলে নাই যে সংঘর্ষের পরে, এটা কিন্তু বলে নাই, এখানে বলছে সংঘর্ষের সময়, জাস্ট অনেক লাগছে। এখন তোমরা দেখতে পারো এখানে এইদিকে একটা দিক, এখানে একটা দিক, এই দিকটা কেন এই তীর চিহ্নটা দেওয়ার কারণটা হচ্ছে ও এসে ওকে এইদিকে ধাক্কা দিচ্ছে, মানে দুইজনের ভাই সংঘর্ষ হলে কি হবে, বেশ জোরে দিয়ে ফেলছি, যে এবার যখন এই হবে ওর উপর এইদিকে বল প্রযুক্ত হবে আর ও এইদিকে দিবে ধাক্কাটা, তো ওই ডাইরেকশনটা বুঝেছে। বাট এরপর অনেক কিছু হইতে পারে, ওরা দুজন একসাথে লেগে যেতে পারে, দুইজন আলাদা আলাদা হয়ে যেতে পারে, অনেক কিছু হইতে পারে। তো এখানে জাস্ট বলছে সংঘর্ষের সময়, সংঘর্ষের পরে না। এইখানে লিখছে যে সংঘর্ষের পর বস্তুটা একই বেগে চলতে থাকে। একই বেগে কখন চলবে? মিলিত হইলে, দুজনের বেগ যখন সেম হয়ে যায় তখন একসাথে লেগে গেছে, একসাথে লেগে গেছে, তাই না? যে একই বেগে চলবে মানে মিলিত বেগ, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে মিলিত বস্তুর, এই যে মিলিত বস্তুর বেগটা নির্ণয় করো। সরি, মিলিত বস্তুর বেগটা নির্ণয় করো। তো এটা এখন বলো তো সংঘর্ষের পরে যেহেতু একই বেগে চলতে থাকে মিলিত বস্তু, এই বেগ বের করতে তোমরা কি এখন পারবা না? বলো তো এটা কি করবা? এই যে m1 এর মান জানো, তাই না? e1 এর মান জানো হচ্ছে এটা m2 এর মান জানো, u2 এর মানটা খালি নেগেটিভ লিখবা। দেন মিলিত বস্তুর বেগটাকে কি ধরবা? v। তাহলে তারপর তুমি সূত্র লিখবা m1 e1 m2 u2, এই যে মিলিত বস্তু দুইটার ভরের যোগফল, আর এই হলো মিলিত বেগ। এখান থেকে এটা বের করে নিবা। এটা তোমাদের SW থাকবে। তোমরা কিন্তু যে যারা আমাদের ইউটিউবে ভিডিও দেখো তারা কিন্তু SW দাও না, আমাদের স্কুল ম্যাথমেটিক্স ফেসবুক গ্রুপে তোমরা চ্যাপ্টারের নাম, লেকচার নাম্বার লিখে SW গুলা ছবি দিলেই হবে, ঠিক আছে? ওকে, পরেরটা দেখো যে উদ্দীপকের ক্ষেত্রে ভরবেগ আর গতিশক্তি কোনটা সংরক্ষিত হয়? ভরবেগ আর গতিশক্তি কোনটা সংরক্ষিত হয়? টু বি অনেস্ট, এখানে যেহেতু আমরা মিলিত বেগ বের করে নিব গ নম্বরে, তুমি এখান থেকে একটা কি বেগ পাবা? মিলিত বেগ। এরপর তুমি ভরবেগের নিত্যতা দেখাবা, যে ভরবেগ সংঘর্ষের পূর্বের ভরবেগ m1 e1 m2 u2, তাই না? এখানে নেগেটিভ চিহ্ন সহ ইউ পাবা, এই নেগেটিভ চিহ্ন সহ বসাবা, বসানো কিন্তু দেখানো হচ্ছে আগে, তাই না? তো এইখান থেকে তুমি একটা কি পাবা? মান পাবা। দেন গ নাম্বার থেকেই তো মিলিত বেগ বের করছো, ভরবেগের নিত্যতার কনসেপ্ট থেকেই বের করছো। তো তুমি এখন শেষ বেগ জানো, দুইটারই একই বেগ, তো তুমি পরবর্তীতে শেষ ভরবেগের সমষ্টি দেখাবা, m1 v1 আর m2 v2 দেখাবা, দেখবা যে দুইটা একই আসবে। দুইটা আসলে একই আসবেই, কারণ তুমি তো
এই শেষ বেগ বের করছো নিত্যতার কনসেপ্ট থেকেই, একই আসবে। মাঝে মাঝে গতিশক্তি আমাদের মিলে না, ঠিক আছে, এখানে একটু টাইপিং মিস্টেক আছে, গতি সিক্ত লিখে ফেলছে, গতিশক্তি হবে, ঠিক আছে। তো তুমি গতিশক্তি নিত্যতা দেখাতে পারবে না, মিলছে না, মিললে নাই। সংঘর্ষের পূর্বের গতিশক্তি এই যে পূর্বের গতিশক্তি, সংঘর্ষের পরের মোট শক্তি, এটা দেখবা যে সেম আসে কি আসে না, ঠিক আছে। তারপর তুমি দেখবা যে দুইটাই সংরক্ষিত হয় নাকি একটা সংরক্ষিত হয় আর একটা সংরক্ষিত হয় না। আগের প্রশ্নের মতনই ঠান্ডা মাথায় দেখো, চেঞ্জ নাই, পারবা। বুঝে গেছে?